আওয়ামী লীগ সরকারের জন্য, বিশেষ করে শেখ হাসিনার জন্য, আমাদের প্রধানমন্ত্রীর জন্য একটি ভয়ঙ্কর অগ্নি পরীক্ষা সন্নিকটেই। তার কারণ তিনি 8 জুলাই কিছু ইনফরমেশন আছে যেগুলো সংবেদনশীল এবং ওই দিকটা বিবেচনা করে প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা। দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী 200 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা ফাঁস করল পিনাকি ভট্টাচার্য। এ বিষয়ে থাকছে গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক, এবার বাংলাদেশ থেকে 200 পুলিশ কর্মকর্তা ইতিমধ্যে পালিয়ে গিয়েছেন। সম্মানিত দর্শক, কি কারণে তারা বাংলাদেশ থেকে পালিয়েছেন এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। সম্মানিত দর্শক, এবার গুঞ্জন শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নাকি তার ক্ষমতা ছেড়ে পদত্যাগ করে সেও দেশ থেকে পালাবে, এরকম একটি গুঞ্জন শোনা যাচ্ছে। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে কি বাংলাদেশ থেকে পালাচ্ছে এবং কি সে পদত্যাগ করতে যাচ্ছে কিনা, এবং 200 পুলিশ কর্মকর্তা কি কারণে বাংলাদেশ থেকে পালিয়েছেন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য আপনারা দেখতে পারবেন, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আওয়ামী লীগের সুবিধাভোগী 200 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ভিসার আবেদন করেছেন তাদের অনেকেই। গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সংস্থা থেকে জানা গেছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে ভিসার আবেদনগুলি করা হয়েছে। এই তালিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি সদ্য বিদায়ী কমিশনার ও অতিরিক্ত আইজিপি, ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি সহ এমপি মর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছে। তবে সংখ্যার দিক থেকে 20 থেকে 25 ব্যাচের কর্মকর্তাদের আবেদনের পরিমাণ বেশি, আর বেশিরভাগ কর্মকর্তার পছন্দের শীর্ষে রয়েছে আমেরিকা ও কানাডা। সংশ্লিষ্ট একাধিক তথ্য মতে ডিএমপির সাবেক কমিশনার শফিকুল ইসলাম 12তম ব্যাচে, অতিরিক্ত আইজিপি রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, 15 ব্যাচের কর্মকর্তা মনিরুল ইসলাম, শাহাবুদ্দিন খান, মাহবুবুর রহমান, খন্দকার লুৎফর কবির আল মাহমুদ, কৃষ্ণপদ রায়, 17 ব্যাচের কর্মকর্তা হাবিবুর রহমান, 18 ব্যাচের কর্মকর্তা আসাদুজ্জামান মাহবুবুল আলম আমেরিকার ভিসার আবেদন করেছেন। 17 ব্যাচের মিজানুর রহমান, হাফিজ আক্তার, আনোয়ার হোসেন এবং মঈনুদ্দিন কানাডার ভিসার আবেদন করে রেখেছেন। 17 ব্যাচের আব্দুল বাতেন ফ্রান্সের ভিসার আবেদন করে রেখেছেন। 18 ব্যাচের ইমাম হোসেন এবং মোজাম্মেল হক জার্মানির ভিসার আবেদন করে রেখেছেন। 15 ব্যাচের কর্মকর্তা বনজ কুমার মজুমদার ভারতের ভিসার আবেদন করে রেখেছেন। দেশ ছাড়তে প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের পছন্দের শীর্ষে আমেরিকা, কানাডা হলেও অনেকে জার্মানি, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, গ্রিস, তুরস্ক, থাইল্যান্ডের ভিসার আবেদন করেছেন। তবে ইতিমধ্যে কতজন ভিসা পেয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গোয়েন্দা সূত্র জানায়, গত 14 বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে পদবি, অর্থবিত্ত অর্জন এবং ক্ষমতার অপব্যবহারকারী পুলিশ কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে কিছুদিন ধরে। উল্লেখ্য, নানা দেশে ভিসার আবেদন করা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশিরভাগই গত 1 যুগ ধরে অতি উৎসাহী হিসেবে বিরোধী দলমতের ওপর দমনপীড়ন জানিয়েছেন। পিনাকি ভট্টাচার্য বলেন, বাংলাদেশকে একেবারে ডুবিয়ে দিয়েছে হাসিনা। বিদেশি ঋণ দিয়ে বাংলাদেশের বিদেশি ঋণ গত 10 বছর মানে হাসিনার বিনা ভোটের আমলে 3 গুণ বেড়েছে। এখন মোট ঋণের পরিমাণ $96 বিলিয়ন, যা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের তুলনায় 4 গুণ বেশি। তাহলে আমাদের আশেপাশের দেশগুলোর বৈদেশিক ঋণ গত 10 বছরে কত গুণ বাড়ছে একটু দেখে নেই। বাংলাদেশের ঋণ বাড়ছে 3 গুণ, পাকিস্তানের ঋণ বাড়ছে 101%, ইন্ডিয়ার বাড়ছে 83%, আর দেউলিয়া শ্রীলঙ্কা 119% ঋণ বেড়েছে। বাংলাদেশে বৈদেশিক ঋণের হার শ্রীলঙ্কা থেকে বেশি গুণ বাড়ছে। হাসিনা বিরাট চমৎকার হিসেব করে রেখেছে। 2024 সালে ঋণ শোধ করার জন্য ঋণের পরিমাণ রেখেছে খুব কম। 2024 সালে ঋণ শোধ করতে হবে $3.28 বিলিয়ন। 2025 সালে শোধ দিতে হবে $4.02 বিলিয়ন। হাসিনা চালাকি করে ঋণ শোধের কিস্তি করছে, আস্তে আস্তে বাড়িয়েছে। হাসিনা তেল কিনতে পারছে না, রপ্তানি আয় কমছে, তাই হাসিনা এক্সট্রা লোন শোধের টাকা পাবে না, তাই সে বিদেশে পালাবে। পালানোর আগে দেশের যেটুকু যা আছে সেটুকু সুটকেস নিয়ে ভাগবে। আমার আর আপনার ওপর ঋণের বোঝা বয়ে বেড়াতে হবে। শুধু আমরাই না, আমাদের ছেলে মেয়েরাও এই ঋণ শোধ দেবে। হাসিনার আকামের কাফফারা আমাদের এভাবেই দিতে হবে প্রজন্মের পর প্রজন্ম ধরে। তবে ওই টাকাও ফিরিয়ে আনা সম্ভব, একটু সময় লাগবে। বিশ্বের নতুন রাজনৈতিক মেরুকরণে বাংলাদেশ বৃহত্তর শক্তিধর দেশগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে কিনা তা নিয়ে নানা মত আছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সম্ভাবনাময় অর্থনীতি এবং বঙ্গোপসাগরের প্রতি বৈশ্বিক আগ্রহ, এসব কারণে রাজনৈতিক মেরুকরণের নতুন ক্ষেত্র হচ্ছে বাংলাদেশ। এর সাথে দ্বিমত আছে। বিশ্লেষকদের আরেকটি অংশ মনে করছেন, বাংলাদেশ নিয়ে শক্তিধর দেশগুলোর আগ্রহ থাকলেও সেটা খুব বেশি নয়। বাংলাদেশ নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া যেসব তৎপরতা এবং বক্তব্য দিয়েছে তাতে মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচন নিয়ে বর্তমান সরকারের ওপর আওয়ামী লীগ সরকারের জন্য, বিশেষ করে শেখ হাসিনার জন্য, আমাদের প্রধানমন্ত্রীর জন্য একটি ভয়ঙ্কর অগ্নি পরীক্ষা সন্নিকটেই। তার কারণ তিনি 8 জুলাই চীন সফরে যাচ্ছেন। সম্পর্কটি কেমন হবে, কোন দিকে গড়াচ্ছে, চীন কিভাবে আওয়ামী লীগ সরকারকে দেখতে যাচ্ছে, অথবা ভারত যে কড়া নজরদারিতে রেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তা বিভিন্নভাবে আমাদের সরকারের কর্তা ব্যক্তিদের মুখেই ফুটে উঠছে। এই বিষয়ে আলোচনা আগে আরেকটি বিষয় অন্তত ছোট করে আলোচনা না করলেই নয়, সেটি হচ্ছে যে
আমরা তো জানি ভারতের ইচ্ছা অনিচ্ছাতেই সব কিছু ঘটছে এদেশে, এবং ভারত যা চাইবে তাই ঘটবে, সেটি আওয়ামী লীগের নেতারাই প্রমাণ করে দিচ্ছেন তাদের বিভিন্ন বক্তব্যে। এবং বাংলাদেশের অবস্থান ভারতের কাছে যে কতটা নতজন অবস্থা রয়েছে তা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যের মধ্য দিয়েই প্রকাশ পাচ্ছে। গত দুদিন আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন আগামী 8ই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে চীন সফরের কথা রয়েছে সেই বিষয়ে ভারত অবগত রয়েছে। এবং গত 21 জুন যখন আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে গেলেন, নরেন্দ্র মোদী এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যকার বৈঠকে নাকি এই বিষয়টি উঠেছে। মানে এখন আর কোনো ধরনের কোনো রাগঢাক রাখা হচ্ছে না সরকারি দলের কর্তা ব্যক্তিদের পক্ষ থেকে, কোনো ধরনের লাগাম টেনে ধরার কোনো দরকার নেই, একেবারে খোলাসা করে দেওয়া হচ্ছে, নগ্ন করে তুলে ধরা হচ্ছে ভারতের কাছে আমরা কতটাই নিজেদেরকে বিকিয়ে দিয়েছি। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রধানমন্ত্রী কোন দেশে যাবে, কোন দেশে যাবে না, কি করবেন না করবেন, তার সব ধরনের অনুমতি নিতে হবে ভারতের কাছ থেকে, ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে। নইলে কেন পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করবেন যে প্রধানমন্ত্রী চীন সফরের বিষয়ে ভারত অবগত রয়েছে? তার মানে ভারতের নমনীয়তা রয়েছে চীন সফরের ক্ষেত্রে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে, এই জন্য তিনি চীন সফরে যাচ্ছেন। যদি ভারতের প্রবল আপত্তি থাকতো তাহলে যেতেন না। বিষয়টি কি তা নয়? অবশ্যই তাই। অতএব ভারতের কাছে বাংলাদেশের অবস্থান কতটা ন্যাক্কারজনক অবস্থা তা যারা আওয়ামী লীগের সমালোচক তাদের আর বিশ্লেষণের প্রয়োজন নেই, এটি আওয়ামী লীগের কর্তা ব্যক্তিরাই প্রমাণ করে দিচ্ছেন। এখন বিষয় হচ্ছে যে অগ্নি পরীক্ষার কথা বলছিলাম, এমনটা শোনা যাচ্ছে যে বাংলাদেশ ভারতের সাথে কীভাবে সম্পর্ক রাখবে আর চীনের সাথে কীভাবে সম্পর্ক রাখবে, দুদেশই আওয়ামী লীগ সরকারের উপরে কড়া নজরদারি রাখছে। এবং যতটা জানা গেছে যে ভারত কঠোর অবস্থানে রয়েছে, চীনের সাথে যেন অতি সখ্যতা গড়ে না ওঠে আওয়ামী লীগের। কিন্তু চীন এই যে চাওয়াটি ভারতের, সেটি অনেক আগে থেকে চেয়ে আসছিল, তারাও চাইছিল ভারতের সাথে যেন বা ভারতের। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন বাংলাদেশ থেকে 200 পুলিশ কর্মকর্তা ইতিমধ্যে পালিয়ে গিয়েছেন অন্য দেশে। সম্মানিত দর্শক, হঠাৎ করে তারা কী কারণে বাংলাদেশ থেকে পালিয়েছেন এবং কি গুঞ্জন শোনা যাচ্ছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে পালাবে, বাংলাদেশের সে পদত্যাগ করে নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবারও পুনরায় নির্বাচন হবে এবং প্রধানমন্ত্রী সেই নির্বাচনের পরে বাংলাদেশ থেকে পালাবে, এরকমই একটি গুঞ্জন শোনা যাচ্ছিল। ইতিমধ্যে কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে সেই গুঞ্জনটি কতটুকু সত্য। সম্মানিত দর্শক, বাংলাদেশ থেকে যে পুলিশ অফিসাররা কর্মকর্তারা পালিয়েছে এবং কি প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে যে গুঞ্জনটি উঠে এসেছে, অবশ্যই এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন। সম্মানিত দর্শক, অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। সম্মানিত দর্শক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।